আজকে একটা একটা করে শুরু করবো। ওকে, ফার্স্ট অফ অল আমার ইন্ট্রো দেই, ভাইয়া আসলে কে, এটা নিয়ে আসলে মেইন কোশ্চেন থাকে। আজকে আমার তোমাদেরকে দেখাই, দেখো আজকে আমাদের কি কি টপিক থাকবে কভার করা। আজকে আমরা মেইনলি কথা বলবো ফার্স্টে রোড ম্যাপ নিয়ে, তোমাদেরকে আইডিয়া দিব অ্যাকচুয়ালি এইচএসসি কতটুকু দূরে বা কিভাবে কি টাইম ম্যানেজমেন্ট করা লাগে। সেকেন্ডলি সিলেবাস, বুকস, ক্যালকুলেটর নিয়ে কথা বলবো, যেটা সবচেয়ে বেশি তোমাদের কনফিউশন এখন পর্যন্ত আমি দেখলাম এই ক্যালকুলেটরটা নিয়ে। কিছু স্ট্র্যাটেজি থাকবে, রোড টু অ্যাডমিশন, অ্যান্ড ফাইনালি যে জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ফেস করো, ডিপ্রেশন, রিলেশন অ্যান্ড ফ্রেন্ডস। এই তিনটার মধ্যে নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে আর কি, মোটামুটি সবারই গ্যাঞ্জাম লাগে, এটা স্বাভাবিক, এই বয়সটাতেই লাগাটা স্বাভাবিক। তো সেটা নিয়েও আজকে কথা বলবো। ওকে, সো ফার্স্ট অফ অল শুরু করি ইন্ট্রো দিয়ে। ভাইয়ার নাম হলো দীপিত সাহা, বর্তমানে ভাইয়া হলো বুয়েট সিএসসিতে পড়াশোনা করছি, বুয়েট সিএসসিতে পড়াশোনা করতেছি। ভাইয়ার বুয়েটের র্যাঙ্ক ছিল হলো 75th, ভাইয়ার ডিইউতে র্যাঙ্ক ছিল হলো 64th, এমআইএসটিতে ছিল ভাইয়া, এমএসটিতে চান্স পাইছিলাম, আর মেডিকেল চান্স পাইছিলাম। ভাইয়া এই 4 জায়গায় পরীক্ষা দিছি, 4 জায়গাতেই হয়েছে, সৃষ্টিকর্তার কি পায়। আর কোথাও পরীক্ষা দিইনি, ভাবছিলাম সিকিউরিটি দিব, বাট পরে আর দিই না, যেহেতু বুয়েটেই হয়ে গেছে, শুধু শুধু আর পরীক্ষা দিয়ে কেন সময় নষ্ট করবো। এই তো ভাইয়া, মানে মেনলি আমার অ্যাকচুয়ালি সিএস ছিল, ড্রিম ছিল। সো এনিওয়ে পাইছি, এই জন্য সৃষ্টিকর্তার কাছে আর কি অনেক অনেক ধন্যবাদ। সো এরকমই সবারই কিন্তু আমাদের এরকম ছোটোখাটো ড্রিম থাকে, তাই না? তোমাদের অ্যাকচুয়ালি এখানে আসলে কার কার ইঞ্জিনিয়ারিং টার্গেট আর কার কার মেডিকেল টার্গেট একটু জানাও তো কমেন্ট বক্সে, একটু দেখি তো। ইঞ্জিনিয়ারিং বেশি না মেডিকেল বেশি? ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। ওকে, এখানে তো মেডিকেলও ভালোই পাইতেছি আর কি, দেখি। ওকে ওকে ওকে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব মিশানোই আসো, ভালো ভালো, জিনিসটা ভালো। সো যা বুঝতে পারতেছো, তোমাদের কিন্তু এইটার বাইরেও কিন্তু কম্পিটিশন হবে। সো এখানে তোমরা অলরেডি আসো, এর বাইরে কিন্তু সারা বাংলাদেশের সব তুখুর স্টুডেন্টের সাথে তোমাদের কম্পিটিশন হবে। সো সেই জন্য কি করতে হবে সেটাই আর কি কথা বলবো আজকে। ওকে, সো চলো, ইন্ট্রো তো হয়ে গেল, চলো আমরা এখন শুরু করি রোড ম্যাপটা নিয়ে। সো দেখতে পারতেছো তোমরা অ্যাকচুয়ালি এখন কোথায় আছো বলো তো? এই জায়গাটাতে তোমাদের যাইতে হবে হলো এখানে। ভাইয়া কিভাবে যাব, আসলে আসলে কয়দিন পাই আমরা, তাই না? সবচেয়ে বেশি কোশ্চেনটা থাকে। সো আমি ধর আপাতত বলি, 1 অগাস্ট থেকেই ধরলাম তোমাদের ক্লাস শুরু হচ্ছে, তোমাদের কলেজ লাইফ শুরু হবে। আর তোমাদের যদি আমি পরীক্ষা বলি, পরীক্ষাটা নর্মালি জানো কখন হয়? ধরলাম 1 এপ্রিল 2026, এখন কত? 2024। সো বেশি দিন কিন্তু থাকে না, নর্মালি আমরা 2 বছরের থেকে কম সময় পাই। খুবই অবাক করার বিষয়টা হলো এখানে যে আমরা 2 বছরের থেকেও কম সময় পাই। এই সময়টা কিন্তু মনে হতে পারে যে আসলেই কম, কিন্তু আসলেই কি কম নাকি বেশি এনাফ, কোনটা সেটাই আমরা এখন দেখবো। সো আমি যদি এখানে তোমাদেরকে বলি, ভাইয়া আমাদের অ্যাকচুয়ালি কয় তারিখের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে, তোমার টার্গেট থাকবে হলো ধরো 1 জানুয়ারির মধ্যে সিলেবাসটা শেষ করা। তাহলে বাকি যেই 2 মাস সময় পাবা, এই সময়ের মধ্যে তুমি টেস্ট পেপার, তোমার যেই যে জিনিসগুলোতে দুর্বলতা থাকবে সেই জিনিসগুলো তুমি কাভার দিয়ে ফেলতে পারবা। ওকে ডান। এখন আসলে বলি, তুমি আসলে সময় পাচ্ছ কতটুকু যদি বলি আমি এখানে, অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 600 দিনের মতো, 600 দিন পাচ্ছি আমরা আসলে। এবার আমি আপাতত তোমাদের সিলেবাসটা নিয়ে কথা বলবো। সিলেবাসটা অ্যাকচুয়ালি বলবো এইচএসসি 25-এর সাপেক্ষে, কারণ আমিও ধরে নিচ্ছি তোমাদের শর্ট সিলেবাস দিবে আশা করি, যেহেতু ম্যাক্সিমাম এখন পর্যন্ত শর্ট সিলেবাস হয়ে আসছে, তোমাদের দেওয়াটা স্বাভাবিক। এই জন্য শর্ট সিলেবাসের বেসিসে আমি জিনিসটা আর কি কথা বলবো। ওকে, সো সিলেবাসটা নিয়ে যদি কথা বলি, সিলেবাসটা কোথায়, এখানে বলি, হ্যাঁ পরের পেজ একটা নিই, সিলেবাসটা নিই। ফার্স্ট আমি মেইনলি কথা বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা ইংলিশ নিয়েও কথা বলবো ছোট আকারে। ওকে, ফার্স্টে ফিজিক্স নিয়ে তোমাদেরকে বলি। ফিজিক্স নিয়ে যদি বলি, ফিজিক্স ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার যদি এইচএসসি 25-এর সাপেক্ষে বলি আর কি, 7টা প্লাস 7টা, মানে তোমার ফার্স্ট পেপারে 7টা ক্লাস, সেকেন্ড পেপারে 7টা ক্লাস থাকে, তার মানে 7টা চ্যাপ্টার থাকে আর কি। ওকে, এবার যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে থাকে 4টা প্লাস 4টা, তবে কেমিস্ট্রিতে অনেক টপিক মানে ফুল চ্যাপ্টার থাকে না, অনেক টপিক দেখা যায় কি বলবে যে এই চ্যাপ্টারের অর্ধেক আছে বা এই চ্যাপ্টারে এই টপিকগুলো নাই। সো ভয় পাওয়ার কিছু নাই। সেকেন্ডলি ম্যাথ, হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ হায়ার ম্যাথ থাকে হলো 6+6। আর ফাইনালি থাকে যেটা বায়োলজি, বায়োলজি থাকে কয়টা? বায়োলজি থাকে মেবি
7 প্লাস 7। সো টোটাল দেখো তো কয়টা চ্যাপ্টার তোমার অ্যাকচুয়ালি 48টা চ্যাপ্টার। সো টোটাল চ্যাপ্টার হলো 48টা। তুমি টাইম পাচ্ছ কয়দিন বলো তো? 600 দিন। 600 দিনে 48টা চ্যাপ্টার কি ঠিক মতো যায় শেষ করা? আমরা যদি 600 দিনকে 48 দিয়ে ডিভাইড করি, আমরা মানে এক্স্যাক্টলি পাচ্ছি প্রতিটা চ্যাপ্টারের জন্য 12.5 ডেজ। মানে প্রতিটা চ্যাপ্টারের জন্য ভাইয়া আমি পাচ্ছি কয়দিন? 12.5 ডেজ। আমি তোমাদেরকে ধরলাম যে তুমি তো আসলে 12 দিন লাগাবা না কোনো চ্যাপ্টার। একটা চ্যাপ্টার তোমার টার্গেট থাকবে কয়দিনের মধ্যে শেষ করা, এটা হলো মেইন কথা। তুমি একটা চ্যাপ্টার 7 দিনের মধ্যে ট্রাই করবা শেষ করার, এটা হলো তোমার টার্গেট থাকবে। 7 দিন, যেই সাবজেক্টই হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ, বায়োলজি, 7 দিন। বাট স্টিল আমি ধরলাম যে কিছু চ্যাপ্টার বড় আছে, যেমন অর্গানিক কেমিস্ট্রি একটু বিশাল বড়, 7 দিনে শেষ করা পসিবল না। এরকম আরও কিছু কিছু বড় চ্যাপ্টার আছে, সেগুলোর জন্য আমি ধরে নিলাম ম্যাক্সিমাম তোমার 10 দিন লাগতে পারে। ম্যাক্সিমাম কত লাগতে পারে? 10 দিন। এবার 10 দিন করে যদি শেষ করি, তাহলে আমার 1 মাসের মধ্যে কয়টা চ্যাপ্টার শেষ করা উচিত? তোমার টার্গেট থাকবেটা কি? তোমার টার্গেট থাকবে 1 মাসের মধ্যে, 1 মাসে টার্গেট থাকবে 3টা চ্যাপ্টার মিনিমাম শেষ করা, মিনিমাম। আর ম্যাক্সিমাম হলো 4টা চ্যাপ্টার। ম্যাক্সিমাম কত? 4টা চ্যাপ্টার। এর চেয়ে বেশি শেষ করতে গেলে হয়তো দেখা যাবে তুমি ঠিক মতো পড়তে পারতেছো না, একটা চ্যাপ্টার ধুমধাম করে তুমি শেষ করে কোনো কিছু প্র্যাকটিস করো নাই। আমি বলি 7 দিন তুমি পড়লা, পড়া শেষ হলে 3 দিন পাচ্ছি আরও এক্সট্রা। 3 দিনে প্র্যাকটিস শিট বলো, কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, তুমি যেটা ইচ্ছা, বা গাণিতিক পদার্থ রসায়ন বিজ্ঞান, যেটা ইচ্ছা সেটা 3 দিন দিয়ে করো। 3 দিন কিন্তু অ্যাকচুয়ালি অনেক টাইম, তোমার একদিনে দেখা যেতে পারে হয়ে গেছে। কিছু চ্যাপ্টার এতটাই ছোট থাকে, সো ওইখান দিয়ে কিন্তু তুমি টাইম বাঁচাইতে পারবা, সো আরেক জায়গায় টাইমটা লাগাইতে পারবা। সো তুমি চিন্তা করো, তুমি প্রতি মাসে 3টা চ্যাপ্টার যদি করে পড়ো, তাহলে তোমার হাসতে হাসতে খেলতে খেলতে এই টাইমের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সিলেবাস। তুমি যেখানে 12 দিন করে পাচ্ছ, আমি সেখানে তোমাদেরকে 10 দিন ধরেও বললাম, ম্যাক্সিমাম 10 দিন। 10 দিনের চাইতে কিন্তু বেশি লাগে না। সো 1 মাসে তোমার টার্গেট থাকবে 3টা চ্যাপ্টার শেষ করা। তুমি ফিজিক্সের একটা, হায়ার ম্যাথ একটা, কেমিস্ট্রির একটা, আর পারলে বায়োলজির অর্ধেক শেষ করে ফেলবা। অটোমেটিক ইজিলি দেখবে 4টা চ্যাপ্টার, যে কোনো সারি তোমাদের 4টা চ্যাপ্টার 1 মাসে শেষ করে ফেলবে। সো এই জন্য তোমার মেইন টার্গেট হবে কিন্তু কি? এই জন্য তোমার মেইন টার্গেটটা হবে 1 মাসে 4টা চ্যাপ্টার শেষ করা, যেই স্যারের কাছে পড়ানো করা। অ্যাডমিশনে ফুল সিলেবাস হবে না, শর্ট সিলেবাস হবে। এখন পর্যন্ত তোমাদের শর্ট সিলেবাসের উপরেই ফোকাস করলেই হয়ে যাচ্ছে। যদি স্টিল আমি বলবো ওয়েট করো, রেজাল্ট মানে কি বলবো, অ্যানাউন্সটা করুক, তারপর তোমার কি ডিসিশন নেওয়া উচিত। বাট আপাতত যেটা হয়ে আসছে, তোমার সিলেবাস যতটুকু থাকে সেখান থেকেই তোমার অ্যাকচুয়ালি কি হয়, কোশ্চেনটা হয়। ওকে, সো বাইরে থেকে পড়ার দরকার নেই, এখান থেকে 90% কোশ্চেন তুমি কমন পাবা। এনিওয়ে, রুটিনে কথা বলবো, তোমাদেরকে একটা ডেইলি রুটিনও দিব। আস্তে আস্তে আগাচ্ছি, ধীরে ধীরে। এত তাড়াহুড়া করলে পরে দেখবা যে চূড়ায় থেকে পড়ে গেছো। একটু ওয়েট করো, আস্তে আস্তে দেখতে পারবা। এখন মেইনলি অ্যাকচুয়ালি কোশ্চেন আসে বই আর ক্যালকুলেটার নিয়ে। ভাইয়া ফিজিক্সের জন্য কোনটা? কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর জন্য কোনটা বই পড়বো? ফিজিক্সের জন্য আমি বলি, ফিজিক্সের জন্য তুমি হলো ইশাক স্যারের বই কিনবা। তোমাদের এক এক কলেজে এক এক স্যারের বই রিকমেন্ড করতে পারে, বাট আমি স্টিল বলবো যে ইশাক স্যারের বইটা তুমি সাইড বাই সাইড রাখো, প্লিজ রাখো। এই জিনিসটা আমি ভুল করছিলাম। আমি এইচএসসি 2 মাস আগে যখন আমি ইশাক স্যারের বইটা মানে কিনি, ওই টাইমে আমি দেখতে পারি যে কি বলে ভয়ঙ্কর অবস্থা। এখানে এত এত ইনফরমেশন আছে যেগুলো তুমি মানে কি বলবো বুঝতেই পারতাছি না যে এই জিনিসগুলো তোমার কিন্তু বোর্ডে আসতে পারে। সো আমি তখন ওই টাইমটাই ফেস করছিলাম যে এই বইটা হয়তো আমার আরও আগে কিনলে ভালো হতো। এখানে অনেক অনেক ম্যাথ প্র্যাকটিস করা যেত, বইগুলোতে সুন্দর করে ম্যাথ প্র্যাকটিস মানে ম্যাথ দেওয়া থাকে। এই জন্য বললাম ইশাক স্যারের বইটা। ওকে, দেন থাকে হলো তপন স্যারের বই, সেলু স্যারের বই, বা গিয়াসউদ্দিন স্যারের বই। তুমি এগুলোর মধ্যে মানে যেটা ইচ্ছা কিনতে পারো, বাট আমি যেটা বললাম আর কি, ট্রাই করে ইশাক স্যারের বইটা সাথে রাখার। স্পেশালি যাদের হলো মেডিকেল টার্গেট, তোমাদের কিন্তু ফিজিক্স ইশাক স্যারের বই থেকে হয়। মেডিকেলে কিন্তু বই ফিক্স থাকে মোটামুটি, ফিজিক্স এখন পর্যন্ত ইশাক স্যারের বই থেকে। সো মেডিকেল যারা, তাদের মাস্ট এটা। ইঞ্জিনিয়ারিংদের জন্য ফিজিক্সে অন্য কথা আছে, সেটা পরে বলতেছি। এবার কেমিস্ট্রির কথা আসি। কেমিস্ট্রি হলো হাজারিন আখতারের বই, এটা মাস্ট।
গুহ স্যারের বইও আছে, দেখবা অনেক কলেজে বলে, বাট আমি স্টিল বলবো যারা মোটামুটি একটা রেজাল্ট করতে চাও কেমিস্ট্রিতে, তাদের হাজারি নাগ স্যারের বই পড়া মাস্ট। এরপর তুমি গুহ স্যার পড়ো, তুমি অন্য যে পাবলিকেশনের বই পড়তে চাও পড়ো, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম ফিজিক্সে ইশাক স্যার মাস্ট। তুমি চাইলে তপন স্যার নিতে পারো বা সেলু স্যার নিতে পারো। আমার পার্সোনালি সেলু স্যারের বইটাই নেক্সটে ভালো লাগতো, মানে সেলু স্যারের বইটা অ্যাকচুয়ালি কি কালারফুল থাকতো, অ্যান্ড প্রতিটা ম্যাথের বিভিন্ন ডিপ কনসেপ্টের কিছু ম্যাথ দেওয়া থাকতো। সো এই জিনিসটা আমার একটু ভালো লাগতো, কারণ এটা অ্যাডমিশন টাইপ ভাবস আর কি, এই জন্য। বুঝছো? ওকে, নেক্সট বলি। নেক্সট থাকে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথে কি তোমরা অলরেডি জানো, এসও আহমেদ পড়ো, কেতাব স্যার পড়ো, অথবা কি আরেকটা কি আছে, অসীম কুমার সাহা স্যার। সো তিনটার মধ্যে একটা বই পড়বা এবং সেটা ফুল পড়বা, ফুল নোট করবা। এটা ভালো করে, মানে এখন তোমাদের বলতেছি, তোমাদের হয়তো এই জিনিসটা এখন মানে মনে হতে পারে যে ভাইয়া কেন নোট করবো, আমি তো ম্যাথ করলেই পারি। নোট মাস্ট, নোট মাস্ট করবা। আচ্ছা, ওয়েবে মেবি কেউ একটু কোশ্চেন করতেছো, একটু পরে করো, ক্লাসের শেষের দিকে তোমাদের কোশ্চেনগুলো নিবা, আপাতত একটু শুনো আর কি কথাগুলো। ওকে, সো যেটা বললাম হায়ার ম্যাথে আমি পার্সোনালি করতাম, যারা নটর ডেমে পড়বা তারা এসও আহমেদ স্যারের বইটা তাদেরকে পড়ানো হয়। সো তুমি ওই বইটা পড়ো, ওই বইটাই পুরো নোট করবা A to Z, ম্যাথ মিস দিবা না। হ্যাঁ, একটা তুমি টাইম করতে হবে, ভাইয়া টাইম পাচ্ছি না, তখন কি করবা, দেখো সেম টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো থাকে, তুমি ওইখান থেকে একটা ম্যাথ নোট করো, অ্যাটলিস্ট ওইটা করলে তোমার প্র্যাকটিস হবে। বাট তুমি যদি না ক্লাস করলাম বাস আমি আর নোট করলাম না, তাইলে কিন্তু তুমি ধরা খাবাই পরীক্ষার আগে, পরীক্ষা বলতে কি এইচএসসি পরীক্ষার আগে। তখন তোমার কিন্তু ম্যাথে কয়টা দেখলা চ্যাপ্টার, 5টা মেবি, সরি 5টা না 6টা, 6টা মেবি চ্যাপ্টার দেখলাম। সো ওই 6টা চ্যাপ্টার কিন্তু তোমার রিভিশন দিয়ে যাওয়া প্যারা হবে খুবই, বুঝতে পারতেছো? তখন কিন্তু দেখবা তুমি সব কিছু নতুনের মতো লাগতেছে। এই জন্য নোট করার সময় আমি আরেকটা জিনিস বলি, প্রতিটা ম্যাথে ম্যাথে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে না, যেটা তুমি করার সময় ভুলে গেছিলা, এই পার্টটা রেড কালার দিয়ে লিখে রাখবা। এটা আমি নিজে পার্সোনালি করতাম, যেটা কিনা আমার অ্যাডমিশনে খুবই হেল্প করতো। আমি একটা ম্যাথ করতে গেছি, আমি ম্যাথটা কোথাও ভুল করছি, সেই ভুলটা আসলে কি, ম্যাথ কিন্তু পুরোটা লাগে না আমাদের, ম্যাথের একটা পার্ট আমি ভুলে গেছি, ওই পার্টটুকু লিখে রাখো। আচ্ছা, কেউ একজন আনমিউট হয়ে বসে আছো, একটা মিনিট, ঠিক আছে। তোমরা একটু আপাতত মিউট থাকো, তোমাদেরকে একটু পরে আনমিউট করবো তখন আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, ম্যাথের কথা বলতেছিলাম, নোট ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা আসলে তোমাদের মানে তোমরা যদি এখন ফলো না করো এই জিনিসটা আসলে পরে গিয়ে ভুগবা আর কি জিনিসটা নিয়ে, যে ম্যাথ করতে ম্যাথ রিভিশন দিতে যাবা, তোমার কাছে মনে হবে যে এত ম্যাথ কেমনে রিভিশন দিব, এই জিনিসটা তোমাদের মনে হয়। সব ম্যাথ রিভিশন দেওয়া দরকার হয় না, কিন্তু তুমি কিছু ম্যাথ ভুলে যাবা, কিছু ম্যাথ করতে পারবা না। তুমি আমাকে বলো, সাপোজ তোমাকে আমি বললাম যে তোমার হলো কি বলে এটাকে, এক্স এর ভ্যালু দেওয়া আছে 5, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 2, তোমাকে বললাম যে পোলার কোঅর্ডিনেট কত, তোমার এই ম্যাথ জীবনে তুমি ভুলবা? তো এই ম্যাথ তোমার রিভিশন দেওয়ার দরকার আছে? দরকার নেই। এই ম্যাথে কি রিভিশন দেওয়া দরকার, এই ম্যাথের ফর্মুলাটা রিভিশন দেওয়া দরকার, এটার বাইরে আর কিচ্ছু রিভিশন দেওয়া দরকার হয় না। সো এই জন্যই বললাম যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রেড কালার দিয়ে মার্ক করবা মাস্ট। ওকে, ফাইনালি যেটা আসে বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে বলি, বোটানি হলো আবুল হাসান স্যার, আর জিওলজি হলো গাজী আজমল স্যার। সো এই দুইটা বই কমন, খুবই কমন বই, তুমি যদি মানে মেডিকেল দিতে থাকো, মানে মেডিকেল দিতে চাও, অফকোর্স তোমার এই দুইটা বই মাস্ট পড়তে হবে। বোটানি হলো আবুল হাসান স্যার, আর কি বলে জীববিজ্ঞানটা হলো গাজী আজমল স্যার, মাস্ট। ওকে, আচ্ছা এই পর্যন্ত তো আমাদের আপাতত ডান। এবার দেখি তোমাদের টুকটাক কি কি কোশ্চেন করছো। 7 দিনে একজন জিজ্ঞাসা করছে ভাই 7 দিনে শেষ করবো কেমনে, আসলে কি পসিবল? তোমার 7 দিনই শেষ করতে হবে এমনটা কিন্তু না। আমি কি বলছি, যে এই চ্যাপ্টারটা বড়, যেমন সরলরেখা বা ত্রিকোণমিতি, এগুলো হিউজ, এগুলোতে টাইম বেশি নাও। তুমি তুমি প্রতিদিন 2টা ভিডিও করে যদি দেখো, তোমার যদি 15টা ক্লাস হয় 7 দিনে কিন্তু ইজিলি শেষ হয়ে যায়, 7 দুগুণে 14। সো এটা বড় চ্যাপ্টার। আর যেটা ছোট চ্যাপ্টার, ধর সার্কেল বৃত্ত চ্যাপ্টারটা বা ম্যাট্রিক্স, যেটা কিনা 4-5 দিনে কিন্তু করতেছো, এবং A to Z 4-5 দিনে শেষ। সো ওখান থেকে টাইম বাঁচবে, আরেকদিকে টাইম খরচ করবা, এরকম আর কি। আচ্ছা, তোমরা বারবার কি আনমিউট হয়ে যাচ্ছ, একটু কষ্ট করে মিউটটা করো না, একটু মিউট থাকো আস্তে আস্তে, তাইলে শুনতে পারবা। ওকে, তোমরা এখন কথা বলে আবি যাবে কথা বলতেছো। হ্যাঁ হ্যাঁ, আমি করছি, আবার আনমিউট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে।
তোমাদের ফুল সিলেবাস হবে নাকি শর্ট সিলেবাস হবে এখনো বলা যাচ্ছে না, বাট যেটা বললাম আর কি, যেহেতু এখন পর্যন্ত শর্ট হয়ে আসছে, তোমাদের শর্ট হওয়ার চান্স বেশি। এনিওয়ে, যেটা বললাম আর কি, স্টিল বলবো ওয়েট করতে আর কি। আচ্ছা, এখন একটা জিনিস, ভালো একটা কোশ্চেন করছো যে অভিদাদা বা রাকিব ভাই যে নোটটা করে দেয় সেটাই করবো নাকি আমি এক্সট্রা নিজে নোট করবো। দেখো, আমি তোমাদেরকে আলাদা জিনিস বুঝাচ্ছি। তোমরা নোট আর ক্লাস নোটের মধ্যে এলোমেলো করে ফেলছো। একটা হবে তোমার লেকচার নোট, আর একটা হবে তোমার বুক নোট, যেটা আমার ছিল। আমার লিটারেলি এখনো, তোমরা যদি মানে বিশ্বাস করবা না, হয়তো বাসায় গেলে দেখাতে পারতাম, সেটা প্রতিটা চ্যাপ্টারের নোট কপি আছে আমার এখনো। সো ভালো করতে চাইলে এটা ফার্স্ট বুক নোট, প্রতিটা বইয়ের প্রতিটা ম্যাথ করতে হবে মাস্ট। প্রতিটা বইয়ের না, একটা বইয়ের প্রতিটা ম্যাথ করতে হবে। লেকচার নোট তো অফকোর্স, তুমি একটা ভিডিও দেখবা, এই ভিডিওতে কিন্তু ভাইয়া নতুন নতুন তোমাকে ফর্মুলা শেখাচ্ছে। আমি তোমাকে ক্লাসে একটা শর্টকাট ট্রিক্স শিখাইলাম, তুমি এটা তুলবা না? অবশ্যই তুলবা। সো ওগুলো তো মাস্ট রাখবাই, সাথে সাথে এটাও বলছি করতে আর কি, বুঝছো? ওকে, আর দেখি। আচ্ছা দাদা, বলো। আচ্ছা দাদা, আপনার নোটগুলা কি অনেক বড় হতো নাকি এক দুই পেজের, মানে ক্লাস নোটের কথা বলতেছো নাকি বই নোটের কথা বলতেছো, সেটা আগে বলো। ক্লাস নোট? ক্লাস নোটে ক্লাসে যা যা ম্যাথ থাকতো সেগুলো তুলতাম, বাট আমি দেখা যেত কি, ধরো একটা ম্যাথ দেখে মনে হইতো প্রথম দিকে, আমি কিন্তু প্রথম দিকে কথা বলতেছি, আমি অ্যাডমিশন ফিজের কথা বলতেছি। তো আমাদের সময় দেখা যেত কি অ্যাডমিশন ফিজে আমি কিছু ম্যাথ পারি অলরেডি, সো সেসব ম্যাথ আর তুলতাম না। কারণ কি, আমি এইচএসসিতে ওই টাইমটা ইনভেস্ট করছিলাম ওই ম্যাথগুলোর পিছে। সো এখন তুমি যত টাইম ইনভেস্ট করবা, তুমি অ্যাডমিশনে গেলে প্রতিটা চ্যাপ্টারের জন্য 2 দিন করে টাইম পাবা। সো এই জন্য এখন বলতেছি, তুমি এখন যত টাইম ইনভেস্ট করবা তখন তত কম টাইম দিতে পারবা, এই জন্যই বললাম, বুঝছো? সো এখন টাইম দাও, এখন এনাফ টাইম আছে। ওকে, আচ্ছা চলো এখন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আর কি, যে অ্যাকচুয়ালি আমাদের আসলে কিভাবে পড়া উচিত, যেটা বললাম আর কি, বা রুটিনের কথা যেটা বললাম আর কি। তোমাদের ম্যাক্সিমাম একটা কনফিউশন থাকে যে ভাইয়া আমার তো কি বলেন, কিভাবে কলেজ শুরু হলে আর কি পড়াশোনা শুরু করব, বাট কলেজেরটা আমি অ্যাকচুয়ালি পরে বলতে চাচ্ছি, এখন কলেজেরটা মাথায় ঢুকে আনো। আপাতত তো স্ট্র্যাটেজি অলরেডি বলে ফেলছি তোমাদের, যে প্রতি সপ্তাহে কয়টা চ্যাপ্টার এইভাবে টার্গেট করবা, এবং 1 মাস পরে তুমি এটা রিভিউ করবা। 1 মাস পরে একটা রিভিউ করবা যে তোমার অ্যাকচুয়ালি কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে, তাইলে তুমি বুঝতে পারো তোমার পুরো সিলেবাসটা কত পার্সেন্ট শেষ হয়ে গেছে কিন্তু। সো এটা কাজ করবা, 1 মাস পরে একটা মানে পুরো রিভিউ মারবা যে তোমার কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে। যদি দেখো তুমি টার্গেটের মধ্যে আসো, তুমি একটা দিন নষ্ট করবা, তুমি একদিন জাস্ট কি করবা, চিল করবা। নিজের জন্য সময় খরচ করতে হয়। তোমরা যদি ভেবে থাকো যে সারাদিন পড়াশোনা করেই হয়তো ভালো রেজাল্ট করা যায়, এটা কিন্তু না। আমি কিন্তু ছবিও দেখতাম তোমাদের মতো থাকতে, বাট সেটা নিয়মিত না, মানে এটা পরিমিত আকারে। তুমি যদি প্রতিদিন ছবি দেখো তাহলে সমস্যা। তুমি 1 মাস দেখলাম, হ্যাঁ আমি একটা জিনিস অ্যাচিভ করছি, ইয়াস, এবার একটু আমি বিনোদন দিই নিজেকে। খেলাধুলা করাটা কিন্তু দরকার, শুধু ব্রেন কিন্তু শুধু শুধু কাজ করে না অনেক সময়। অনেকে দেখবে পরীক্ষা শুরুর আগেই বুম অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছো? আচ্ছা, বুক নোট কি অনুশীলনের সব কয়টা সাথে নোট করে রাখবো? হ্যাঁ, বুক নোট হলো, দেখা আমি হলো করতাম কি, আমার হলো 3টা না 4টা খাতা হয়েছিল। ফার্স্ট পেপার ডিডি 3টা না 4টা খাতা, একটার মধ্যে দেখা গেছিল ত্রিকোণমিতি, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি, এটা একটা খাতায়, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা আরেকটা খাতায়, আর এইগুলা বাদে বাকি যেইগুলা সেগুলো আরেকটা খাতায়। তো এইভাবে আর কি আমি ভাগ করে নোট করতাম আর কি। বাকিটা তোমাদের ইচ্ছে, এটা কোনো নিয়ম নাই, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করতে পারো আর কি। হ্যাঁ, রুটিন করে দিব ভাইয়া, আস্তে আস্তে আসতেছি। ওকে, আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আর বলো, যেটার জন্যই বলো না কেন, বোটানির জন্য আবুল হাসান, আর জুলজির জন্য গাজী আজমত। এবার তুমি ইঞ্জিনিয়ারিং বলো, আর এইচএসসি তো আগে পাস করতে হবে। তোমাদের এই মিসকনসেপশনটা আজকে দূর করবো যে ভাইয়া এইচএসসি আর অ্যাডমিশন কি আলাদা নাকি। তোমাদের এই জিনিসটা আছে যে মনে হয় ভাবো যে এইচএসসিতে একভাবে, অ্যাডমিশনে মনে হয় কি জানি কি করতে হবে, জিনিসটা কিন্তু এরকম না। ওকে, এনিওয়ে ওয়েট করো আস্তে আস্তে। ওকে, আর এখন আমরা আসি এখন রোড টু অ্যাডমিশন, যেটা আর কি মেইনলি কথা বলতেছিলাম, যে অ্যাডমিশনে আসলে কি হবে। তুমি যেটা বলতেছিলাম যে তখন, যে তুমি অ্যাকচুয়ালি যতটুকু আগায় থাকবা, যতটুকু আগায় থাকবে এইচএসসি লাইফে, তুমি অ্যাডমিশনের জন্য পাচ্ছ কয় মাস দেখো তো। তোমাকে যদি দেখাই, তোমার এই জায়গাটায় আসি, কই গেল, এই জায়গায় 1 এপ্রিলে যদি হয় পরীক্ষাটা, তোমার অ্যাডমিশন বলতে শুরু হবে ধরো অক্টোবর নভেম্বরের দিকে। এই অক্টোবর নভেম্বরের থেকে তোমার থাকবে কি মেডিকেল অ্যাডমিশন বলো বা বুয়েট অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি, এই টাইমটার মধ্যেই কিন্তু হয়। ম্যাক্সিমাম দেখা যায় নভেম্বরের দিকে বুয়েট অ্যাডমিশনটা হয় আর কি। সো বুঝতে পারতেছো, এপ্রিল অক্টোবর, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, জাস্ট 6 মাস।
6 মাসের মধ্যে পুরো জিনিসপত্র তোমার রিভিশন দিতে হবে। জিনিসটা মনে হতে পারে কঠিন, আসলে কিন্তু কঠিন না। তুমি এইচএসসিতে যত ভালো করবা বা যত ভালোভাবে পড়াশোনা করবা, অ্যাডমিশনে তত চিল করতে পারবা। বুঝছো? এটাই সবচেয়ে মূল মন্ত্র। এটা খাতার মধ্যে লিখে রাখো, এইচএসসিতে যত ভালো করে পড়াশোনা করবা, এই অ্যাডমিশনে তত বেশি চিল করতে পারবা। মেইন কথা এটাই। এই জিনিসটা ভাবে যে 6 মাসে মনে পুরো বই পড়তে হবে, তোমাকে তো 6 মাস পুরো বই পড়তে দেয় নাই। তোমাকে এখানে 600 দিন দেওয়া হয়েছে বই পড়তে, 6 মাস রিভিশন দিতে দেওয়া হয়েছে, পড়তে না। বুঝছো? এনিওয়ে, আমাদের এটা মোটামুটি ছিল অ্যাডমিশন নিয়ে কথা। এখন মেইন কথা, মানে এটা হলো মেইন কথা থাকে যে ভাইয়া ডিপ্রেশনে পড়েছে। এটা অ্যাকচুয়ালি খুবই কমন একটা জিনিস। আবার কি আনমিউট বসে আছে? এটা খুবই কমন একটা জিনিস, বুঝছো? এই জিনিসটা তোমাদের মধ্যে থাকতে আমারও মানে খুব মানে আমি বলা যায় আমি আমার ফ্রেন্ড সার্কেলকে দেখতাম অ্যাকচুয়ালি যে ডিপ্রেশন আর কি খুব ভুগতো, বুঝছো? বাট সৃষ্টিকর্তা কি ভাই, আমি মোটামুটি ডিপ্রেশনে কম ভুগতাম আর কি। মানে এই বয়সে কিসের ডিপ্রেশন বলো? এই বয়সে ডিপ্রেশন ওয়ার্ডটা চিন্তা করো কেমনে? তোমাদের মধ্যে থাকতে আমি ডিপ্রেশন ওয়ার্ডটাই জানতাম না, বুঝছো? এই জন্য মাঝে মাঝে বলে যে যত কম জানবা তত ভালো আর কি। বাট ডিপ্রেশনের কথা মাথাতেই আনবা না। ডিপ্রেশন ওয়ার্ডটার মিনিং কি সেটাই ভুলে যাও। বাট স্টিল ডিপ্রেশন যদি আসে তখন ভাইয়া কি করব? ভাইয়া অলরেডি আসি, তোমাদের জন্য অলরেডি আসে। তোমাদের যদি ডিপ্রেশনে মনে হয় ভাইয়ার সাথে ডিরেক্ট কথা বলবা। সো তোমাদের জন্য তো অলরেডি ফেসবুক পেজে বলি, মানে হয়তো যারা জানো না, ফেসবুক পেজে নক দিলে আমি এখানে রিপ্লাই দিই। তো তোমার যদি ডিপ্রেশনে পড়ো এখানে নক দিবা, বাস তোমার সাথে একটা গল্প করলাম, তাইলেই তো হয়ে গেল। হ্যাঁ বলো। মাইক্রোফোনটা অফ করেন, অনেক সাউন্ড আসতেছে। কে যে আবার অফ তো করে দিলাম তোমাদেরটা, তোমরা তো বারবার কে জানি আনমিউট করে ফেলতেছো। দুষ্টু ছেলেটা, দুষ্টু ছেলেটা কি এটা আসলে? মাইক্রোফোনের অ্যাক্সেসগুলো অফ করে দেন, সবাই যাতে না করতে পারে, তাহলেই তো হয়। অ্যাক্সেস কি অফ করা যায় আসলে? দাঁড়াও দেখি। আচ্ছা, মাইক্রোফোনে অ্যাক্সেস কি অফ করা যায়? দেখো তো তুমি। অফ করে তো, বারবার কে জানি আনমিউট হচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে এই ডিপ্রেশন যখন আসবে তখন যেটা বললাম, ভাইয়াসকে নক দিও। তোমার যেই ডিপ্রেশন, তুমি ভাইয়ের সাথে কথা বলো, তাইলে দেখবা আশা করি মোটামুটি ডিপ্রেশন কমে যাবে আর কি। আর একটা জিনিস যেটা কলেজ লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ফ্রেন্ডস বানানো। সেটা হলো ভালো ভালো ফ্রেন্ডস বানানো। কারণ অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল লাইফের কথা বলি, সেটা হলো বা আমি নটরডেমে পড়তাম। তো আমার দেখা যেত আমার বেঞ্চে, ধরো আমি বসতাম মাঝখানে, আমার এখানে বসতো যে তার হলো মেডিকেল ড্রিম ছিল, এবং সে অলরেডি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে। আমার এই পাশে যে, সে হলো ফিজিক্সের বস ছিল, আর এখানে ছিল মেডিকেল বস। সো বুঝতে পারতেছো, আমি 2 বছর মাঝখানে বসতাম। এরকম দুইটা বস যদি দুই পাশে থাকে তাইলে তো বন্ধুইটাই না নিয়ে যাবে তোমাকে, তাই না? সো এই জন্য যেটা বলতেছিলাম, ভালো ফ্রেন্ড বানাবা। এই টাইমটাতে তোমাদের ম্যাক্সিমাম হয় কি, রঙিন চশমা লাগে চোখের মধ্যে। রঙিন চশমার কারণে দেখতে পারো না, তোমার টাইম চলে যাচ্ছে, তুমি বুঝতেই পারতেছো না। আর ম্যাক্সিমাম যেটা হয়, স্নেক ফ্রেন্ড বানাবা না, বুঝছো? এই ফ্রেন্ড বর্জন করো যারা বলবে যে ভাই আমি তো কিছু পড়াশোনা করি না, এরপর দিবা পরীক্ষার পরের দিন সে হায়েস্ট পায় বসে আছে, তার মানে নিশ্চয়ই ঘাবলা আছে, বুঝতেই পারতেছো। সো এইসব বর্জন করো। যারা ভালো অ্যাকচুয়ালি, যারা হেল্প করে, কিছু ফ্রেন্ড হেল্প করবি। তুমি যদি নিজের ইগো নিয়ে বসে থাকো তাহলে তুমি হেল্পটা পাবা না। তোমার যদি সমস্যা হয় তুমি ডিরেক্টলি স্যারদের সাথে দরকার হলে কথা বলবা। তোমাদের মধ্যে এই জিনিসটা খুবই দেখছি, যেটা হলো তোমরা কিছু না বুঝলে চুপ করে বসে থাকো। আমার ক্লাসেও দেখি, বুঝতেছো না, না আমি ভাইয়াকে কোনো কিছু জিজ্ঞাসা করবো না। জিজ্ঞাসা করলে আমার মান সম্মান যাবে কেমন হয়? জিজ্ঞাসা করবা, তুমি ক্লাসে বুঝবা না কোনো কিছু, তুমি স্যারকে জিজ্ঞাসা করবা, দাঁড়ায় জিজ্ঞাসা করবা। এই জড়তাটা কাটাও। এই জড়তাটা না কাটাতে পারলে তুমি জব সেক্টরে গিয়েও জিনিসটা ভুগবা, প্রচন্ড লেভেলের ভুগবা। প্রেজেন্টেশন স্কিল বলে একটা টার্ম আছে, তোমার প্রেজেন্টেশন স্কিল যদি খারাপ হয় তোমাকে ইন্টারভিউ কোথাও নিবে না। সো দাঁড়ায়া কথা বলা, এটা একটা শিখো। এই জিনিসটা ভয় দূর করবে তোমার, এখন থেকে জিনিসটা দরকার, বুঝছো? আর যেটা বললাম, এটা অ্যাভয়েড দিস। এই টাইমে এসবের সময় নাই, এগুলো করতে যাবা, এই টাইম যাবে গা, দেখবা কোন দিন মানে ঢুকছো, এরপর দেখবা ঠাস 6 মাস চলে গেছে। সো ট্রাই টু অ্যাভয়েড দিস থিংস। এখন এগুলো সময় না, পরে বহুত সময় পাবা, তখন যদি মন চায় কইরো। এখন না, এখন সময় না, এখন আসলেই কম সময়, বুঝছো? এনিওয়ে, চলো। আচ্ছা, শর্টকাট নিয়ে তোমরা একটা কথা বলছিলা যে ভাইয়া শর্টকাট যে জিনিসগুলো আর কি, একজন বলছিল আর কি, দেখছিলাম যে শর্টকাটগুলো থাকলে ভালো হতো। আমি তোমাদেরকে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব। আমি এখন যদি সবগুলো চ্যাপ্টার দিই নাই, রাকিব ভাইয়ের অলরেডি আছে,
ক্যালকুলেটর দিয়ে আর কি করা। আমি আরেকটা বের করেছিলাম শর্টকাট, যেটা হলো ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, মানে ওইখানে তোমার প্রতিটা চ্যাপ্টারে শর্টকাট আর কি দেওয়া থাকবে। ওকে, তোমরা আমার চ্যানেলে গেলেই মানে দেখতে পারবা, লিখে রাখো আপাতত, বা পরে আমি লিঙ্ক দিয়ে দিব আর কি, প্লে লিস্ট পাবা একটা আর কি। আপাতত সরল লেখার দিছি তোমাদের, বাট সামনে অন্তরীকরণ, যোজনী, ইন্টিগ্রেশনে সবগুলো আজকে মানে আসতে থাকবে আর কি। ওকে, সো এখানে গেলেই দেখতে পারবা আর কি, সামনে আরও আসলে দেখতে পারবা। আচ্ছা, এখন মেইন যে তোমাদের কি বলে রুটিন, আমি আমার পার্সোনাল রুটিনটা ফার্স্ট অফ অল বলে রাখছি, কি বলে এটাকে, ডিসক্লেইমার, অ্যালার্ট। ওকে, এটা আমার পার্সোনাল রুটিন, এই রুটিন ফলোই করতে হবে তোমাকে এমন না। তুমি যদি তোমার চেয়ে ভালো একটা রুটিন বানাইতে পারো, ভেরি গুড। এক একজনের লাইফ প্যাটার্ন এক এক রকম। ওকে, সো একজনের রুটিন হুবহু তুমি ফলো করতে পারবা না, বুঝছো? সো চেষ্টা করো এখান থেকে কিছু নেওয়ার, বাট পুরোটা কপি করতে চাই না, তাহলে দেখা যাবে হয়তো তোমার ঝামেলা হচ্ছে। আর একজন কোশ্চেন করছে, ভাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বানাবো, দেখে বানাবো কীভাবে, বুঝছো না? ফ্রেন্ড অ্যাকচুয়ালি যদি সে ভালো হয়, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর হেল্পফুল ফ্রেন্ড দুইটার মধ্যে পার্থক্য আছে। শুধু ব্রিলিয়ান্ট হইলেই হয় না কিন্তু, যে হেল্পফুল, যে হেল্প করতে পছন্দ করে, তুমি তাকে বানাও ফ্রেন্ড। যে পড়াশোনা আর হেল্প করে, তুমি তাকে তাকে বানাবা ফ্রেন্ড আর কি। শুধু ব্রিলিয়ান্টই হইলো, সে তোমাকে হেল্প করলো না, তো এই জিনিসটা তোমার লাভ নাই আসলে, তাই না? এই ফ্রেন্ড দিয়ে তুমি করবাটা কি, বুঝছো? এখন একটু স্বার্থপর হও, ওই যে আমি নিজের দিন দুনিয়া সব দিয়ে দিব, একদম সেলফলেস হয়ে কাজ করব, মানুষের জন্য কাজ করবো, এগুলো পরে সময় পাবা। এখন একটু সেলফিশ হও, নিজের ভালোটা বোঝার চেষ্টা করো, বুঝছো? সো যেটা বললাম, যে এই বন্ধুটা পারে, তোমার সেম লেভেলেরই বন্ধু বানাও, বুঝছো? সেম লেভেলেরই বন্ধু বানাও, তোমরা নিজেরা ডিসকাস করে পড়তে হবে, যেটা আমরা করতাম নটরডেমে। সেটা হলো নটরডেম স্টুডেন্টরা তো ভালো করে কেন, তোমাদের কাছে অনেকেরই মনে হচ্ছে তাদের একটা ভালো বেজ আছে, তারা ভালো একটা ফ্রেন্ড সার্কেল পায়, তাদের মধ্যে একটা কম্পিটিশন ক্রিয়েট হয়, যেটা একটা ভালো কম্পিটিশন। যে দোস্ত আমি আজকে 2টা চ্যাপ্টার পড়ছি, ও বলে শিট আমি তো আজকে একটা চ্যাপ্টার পড়ছি রে, ঠিক আছে প্যারা নেয়, তুই আজকে কী পড়ছিস আমাকে একটু বুঝিয়ে দে, আমি এই জিনিসটা কালকে পড়ে নিব, এমন জিনিসটা দরকার। বাট যদি পাও ভালো, যদি না পাও আরও ভালো, কারণ নিজের বন্ধু আসলে নিজেই, তুমি নিজের চাইতে তোমার নিজের ভালো তুমি চাইতে তোমার আর কেউ বুঝতে পারবে না তোমার জন্য কোনটা ভালো। সো যারা পাচ্ছ ভেরি গুড, যারা পাও নাই মন খারাপ করবা না, কারণ আমাদের কিন্তু করোনার টাইমে ফেস করতে হয়, তখন কি এসব বন্ধু টন্ধু ছিল? করোনার টাইমে আবার কিসের বন্ধু, তখন কিন্তু একাই পড়তে হয়েছে। সো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো যাতে তুমি নিজের খেয়াল নিজে রাখতে পারো, নিজের ভালোটা নিজে বুঝো, বুঝছো? একটু সেলফিশ হওয়া ভালো, পুরোটা হইও না, একটু হওয়া ভালো উচিত। ওকে, আচ্ছা, সো এখন যেটা বলতেছিলাম রুটিন, দেখা ভয় পেও না, আগেই বলতেছি। সো আস্তে আস্তে রুটিন বলি। নর্মালি তোমাদের টার্গেট থাকবে কি সেটা নিয়ে বলি। টার্গেট থাকবে সকাল থেকে শুরু করি, হ্যাঁ, সকাল ধরো 7:30টায়। এই কে কে ঘুম থেকে উঠে তো সকালে, একটু আমাকে বলো তো, ঘুম থেকে তোমরা উঠো কয়টা, আমাকে এটা জাস্ট বলো, আমি একটু দেখতে চাই। ঘুম থেকে তোমরা উঠো কয়টা? ও 5টায় একজন ঘুম থেকে উঠে, এই তো সেরা। এই 4:30 বা বেশি আগে হয়ে যায় নাকি? তুমি রাতে ঘুমাও কয়টায় তাইলে? 5টায় উঠা, আরে সেরা। তোমাদের এখানে অনেকেই কিন্তু 5টায় বা 7টায় ঘুম থেকে ওঠে, এটা কিন্তু ভালো আসলে। মানে তোমাদের মতো থাকতে আমি এত আগে ঘুম থেকে উঠতাম না কখনোই। আমার উঠতে উঠতে 8টা 9টা বাজতো, মানে সত্যি কথা যদি বলি 8টা 9টা বাজতো, এটা হলো সত্যি কথা আর কি। কলেজ থাকলে সেটা অন্য বিষয়, সকালে উঠতেই তো কিছু করার নেই, তখন তো আর কিছু করার থাকে না। আজকে তোমরা কয়টায় উঠছো এটাই আমার বলো। একজন লিখছো ভাইয়া ডিপেন্ড করে কাজ অনুযায়ী উঠি, কাজ টাজ থাকলে সে উঠে নালে উঠে না। আজকে কয়টায় উঠছো এটা আমার বলো। আজকে 7টায় উঠছো, 6টায় 9টায় 5টায় 4, দুপুর 1টায় কে উঠছে ভাই? তুমি তুমি টাইম ঠিক করো, তুমি কিন্তু শেষ নাইলে। এই দুপুর 1টায় যদি বলো, তোমার এই রুটিনে দেখবো অর্ধেক টাইম তোমার গায়েব হয়ে গেছে ঘুমের মধ্যে। ঘুমটা একটু পরিমিত রাখো, ঘুম বেশি ঘুমাবা না, তাহলে আইলসামিতে ধরে, বুঝছো? ওকে ওকে, 8টা 10টার দিকে যারা উঠতেছো, স্টিল তোমরা একটু ট্রাই করো 8টার মধ্যে উঠা। আমি এখানে 7:30 থেকে বলতেছি, বাট ট্রাই করো 8টা, এর বেশি 1 মিনিটও না। এটা তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে। ভাই আমি কি এমনি 8টায় উঠবো? হ্যাঁ, আমার পক্ষে তো যায় তোমাদের ঠিল্লা ঠিল্লা ডাকা ডাইকে ওঠানো সম্ভব না, তাই না? সো এটা তো বুঝতে পারতেছো, তুমি নিজের তাগিদে নিজে উঠবা। এখন ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠো, এক টাইমে সারাদিন ঘুমাইতে পারবা, বুঝছো? টোটালি মেন সিম্পল, যেটা তুমি এখন দিবা সেটা তুমি রিটার্ন পাবা একটা টাইমে। এটা তো জানোই অলরেডি, নিউটনের তৃতীয় সূত্র কি, প্রতিটা জিনিসেরই ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, তুমি ক্রিয়া করো প্রতিক্রিয়া পাবা তুমি পরে, বুঝছো?
ওকে, 7:30 থেকে বললাম আমি যেটা করি 7:30 থেকে 9টা পর্যন্ত। আমাদের টাইমে তো ধরো রেকর্ড দেখতাম, ধরো ওই টাইমে ধরো করোনা ছিল তো, সো দেখা যেত কি রেকর্ডেড ভিডিওই থাকতো, তখন আমার তো মানে সামনাসামনি গিয়ে ক্লাস করা এইসব কিছু ছিল না, এটা তো তোমরা সবাই জানো। সো আমি ধরো একটা রেকর্ড ক্লাস করলাম আর কি। ধরো অনেক সময় হয় না ক্লাস জমানো থাকে, বা আগের দিন আমি ক্লাস করিনি, ওই ক্লাসটা দেখতাম। ক্লাস শুধু রেকর্ড না, আমি রেকর্ড দেখার সাথে সাথে নোটও করতাম। 1 ঘন্টা 30 মোটামুটি ক্লাসগুলো, আমি যদি ম্যাথের কথা বলি তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের বেশি ক্লাস হয় না। তুমি যদি 1.5x ভিডিওতে দেখো, তোমরা আমার মনে হয় না তোমরা কেউ 1x ভিডিওতে দেখো, মানে 1x স্পিডে দেখো, 1.5x স্পিডে মোটামুটি দেখো, অনেকে 2xে দেখো, এটা করো না, ভুললেও না। 1.5-এ ম্যাক্সিমাম যেতে পারো, এর বেশি না। করবা, সাথে নোট করবা, এইটা মাস্ট। আর এখন 1.5x এর বেশি যদি যাও, তার মানে তুমি নিজের ক্ষতি নিচে করতেছো। 1.5x এর বেশি যদি স্পিড দিয়ে দেখো, নিজের ক্ষতি নিজে করবা। তোমার ব্রেইন ওই জিনিসগুলো অ্যাবজর্ব করে ঢুকাইতে পারতেছে না, স্টোর করতে পারবে না। এই যে এমনি করে ব্রেইনের উপর দিয়ে চলে যাবে, বুঝছো? এই যে 2x, এখনই আজকে থেকে মানে নিজের কাছে প্রতিজ্ঞা করো 2x-এ যাবা না, মাস্ট, বুঝছো? ডান। আমাদের একটা পার্ট শেষ হইলো 9টা। এখন 9টা তো হইলো, এই 9টা থেকে ধরো 9:30 পর্যন্ত ব্রেকফাস্ট ধরে নিলাম। ওকে, এরপর আমি আবার ধরো 9:30 থেকে পড়াশোনা শুরু করলে ধরো 11টা পর্যন্ত। এই পর্যন্ত আমি একটা কাজ করতাম, সেটা হলো প্র্যাকটিস। তুমি একটু ভাইয়া রুটিনটা খেয়াল করো। ভাইয়া ফার্স্টে হলো নোট করছি সেম চ্যাপ্টার বা আগের দিনে কোনো একটা চ্যাপ্টার, সেটা কি প্র্যাকটিস করবো এখন আমি। তোমার দুইটাই দরকার, ডান প্র্যাকটিস করা। 11টা থেকে 11:30 চিল টাইম। এই টাইমে তুমি যা মন চাই করতে পারো, কেউ টিভি দেখতে পারো, পারলে শুয়ে রেস্ট নাও, কারণ তুমি অলরেডি পড়ছো এতক্ষণ। সো একটা না পড়াচ্ছি, তাই ব্রেক নিয়ে পড়াটা মানে আমি প্রেফার করি জিনিসটা আর কি। ওকে, এবার 11:30 এবার পড়তে আসো। 11:30 থেকে 1টা পর্যন্ত কি করবা? প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করো অথবা নোট করো। এবার তোমার যেটা বাকি থাকবে তুমি সেটা করবা। তোমার যদি মনে হয় প্র্যাকটিস শিট তুমি করো নাই, প্র্যাকটিস করো। তোমার যদি মনে হয় অলরেডি ডান, নোট করো, বই নোট করো, যেটা থাকে আর কি। আমি তো জানি না তোমার কোনটা বাকি আছে, যার যেটা থাকে আর কি, বুঝছো? এইবার চলো, তোমার তো এই পর্যন্ত ডান। তো এখন তুমি কি করবা? 1টা থেকে এই 3টা পর্যন্ত দেখো, তোমাদেরকে কিন্তু আমি সারাদিন পড়তে বলি না, সারাদিন কিন্তু পড়া লাগে না। এই 2 ঘন্টা টাইম দিচ্ছি তোমাদেরকে, কি করবা? রিক্রিয়েশন, মানে গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া বা যা যা আছে, নামাজ টামাজ যা আছে, সব এই টাইমে শেষ করবা। টাইমে শেষ করতে পারবা না? 2 ঘন্টা কি কম নাকি আরও তোমাদের টাইম লাগবে এই আনন্দ করার জন্য? 2 ঘন্টা টাইম কি এনাফ না? তোমরা কি পারবা নাকি? ভাইয়াকে বলো যে পারবা নাকি? পারবা? পারলে বলো ভাইয়া পারবো, এই জিনিসটা বলো। পজিটিভ এনার্জি ক্রিয়েট করো। যখন একটা জিনিস মানুষ মনে মনে ভাবে যে ভাইয়া পারবো, আর একটা মানুষ যখন লিখে ভাইয়া পারবো, দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। তুমি একটার মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতেছো, এনার্জি কখনো ডেস্ট্রয় হয় না। পজিটিভ এনার্জি ক্রিয়েট করতেছো, ঘুরে ফিরে তোমার কাছে রিটার্ন করবে এই জিনিসটা, বুঝছো? এই জন্য কিন্তু আমি লিটারালি এই জিনিসটা মানি, এই জন্য তোমাদের বললাম আর কি। আচ্ছা, 3টা পর্যন্ত তো হইলো, এখন কি করব? এখন এই 3টা থেকে 4টা রিমেম্বার আমরা যে জিনিসগুলো স্কিপ করে দেই, বাংলা অর ইংলিশ অর আইসিটি, এই 1 ঘন্টা তুমি এই সাবজেক্টগুলো পিছে খাটাবা। তুমি 600 দিন মানে কয়টা সপ্তাহ দাঁড়াও তো? তুমি কাইন্ড অফ 85 উইকস পাচ্ছ। তুমি প্রতি সপ্তাহে একটা চ্যাপ্টার করে শেষ করলেও এগুলা ফুল সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তোমার। প্রতি সপ্তাহে একটা চ্যাপ্টার চাচ্ছি আমি জাস্ট শেষ করতে, বাংলা, ইংলিশ বা আইসিটি। খুবই ইজি জিনিস কিন্তু। সো পারবা না তোমরা? এটা পারবা নাকি বলো? জাস্ট আমি চাচ্ছি 1 ঘন্টা টাইম নষ্ট করবো এটার পিছিয়ে, 1 ঘন্টা, বেশি না কিন্তু। পারবা? পারবা নাকি বলো? হ্যাঁ, এসিএস তোমাদের ফুল সিলেবাসই কমপ্লিট করে দিবে, সেটা নিয়েও বলতেছি আস্তে আস্তে। হ্যাঁ, যাদের ক্লাস থাকে তাদের তো অফকোর্স, আমি জাস্ট বললাম কি, এটা বললাম। অনেকে দেখা যায় কি ক্লাস নাই তোমার একদিন, তোমার তো প্রতিদিন ক্লাস থাকবে না, যেদিন ক্লাস নাই সেদিন করবা, যেদিন থাকলো সেদিন করলা না। এইবার
ঘুমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আর কি পার্সোনালি দুপুরবেলা ঘুম দিই আর কি। তোমাদের যাদের ঘুম দেওয়ার ইচ্ছা তারা এই টাইমে ঘুম দিও। ঘুম মানে আমার দুপুরবেলা না ঘুমাইলে আর কি মানে শান্তি লাগে না। মানে আমার মনে হয় যে আমি দুপুরবেলা না ঘুমাইলে সন্ধ্যাবেলা ভালোভাবে পড়তে পারবো না। তো এই জন্য আমার জন্য আর কি ঘুমটা মাস্ট। এই জন্য আমি প্ল্যানের মধ্যে ঘুমটা রাখি। এবার তোমাদের বাকিটা তোমাদের ইচ্ছা আর কি, ঠিক আছে? ওকে, সো ভালো কথা, ঘুম থেকে উঠলা। ঘুম থেকে উঠলে ব্রেন থাকে সবচেয়ে কুলেস্ট ব্রেন, কুল ব্রেন, তাই না? সো আমাদের এই টাইমে কি করা উচিত বলো তো? 6টা থেকে 7:30 তুমি রেকর্ড ক্লাস করতে পারো, অর যে কোনো কিছু মুখস্থ করা দরকার, যেগুলা ধরো মুখস্থ কিছু থাকে না, আমাদের অনেক কিছু থাকে মুখস্থ করা লাগে, স্পেশালি বায়োলজি। এগুলো করো এই টাইমে। ঘুম থেকে উঠলা, ব্রেইন একদম ক্লিয়ার, টাইমে মুখস্থ করো। 1.5 ঘন্টা টাইম। 1.5 ঘন্টায় তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তোমার মানে অর্ধেক সিলেবাস এমনি তখন শেষ হয়ে যাবে, বুঝছো? সো এই 1.5 ঘন্টা পড়াশোনা করবো আমরা, মাস্ট। ঘুম থেকে উঠে অলওয়েজ পড়াশোনা করবা। এইবার শুরু করো 7:30 থেকে 8টা পর্যন্ত। কি করবা? চিল মারবা একটু। কি করবা? চিল। এই টাইমে কি করতে পারো? ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারো, যা একটু বাবা মার সাথে কথা বলো, একটু গল্প করো, তাহলে ভাল লাগবে। তোমরা যে বলো না ডিপ্রেশনে পড়ো, ডিপ্রেশনে মানুষ জানো কেন পড়ে? যারা একা একা থাকে, যারা ভাবে যে আমি সব পারবো। আরে ভাই, মানুষ সামাজিক জীব, আমাদেরকে সৃষ্টিকর্তা বানাইছে একসাথে থাকার জন্যে। তোমাকে একা একা বানানোর জন্যে তোমার কাঠামোটাই বানানো হয় নাই, তোমাকে বানানো হয়েছে তুমি যাতে মানুষের সাথে থাকতে পারো একসাথে। সো টাইম স্পেন্ড করো। একা একা থাকবা, মোবাইল নিয়ে থাকবা, একাকিত্ব বাড়বে, তুমি আউটার ওয়ার্ল্ড থেকে পুরো বিচ্ছিন্ন থাকবা, আর তখনই আসে ডিপ্রেশন আমাদের। এই জন্যই বললাম ডিপ্রেশন জিনিসটা তোমাদের স্টেজে আসারই কথা না, বাট তোমরা এখন এই জিনিসটাকে ট্রেন্ড বানায় ফেলেছো, ডিপ্রেশন আমার আছে হইল, ঠিক আছে? আচ্ছা, সো 8টা থেকে 9:30 পর্যন্ত এবার তুমি করতে পারো কি, প্র্যাকটিস করতে পারো। যে কোনো কিছু প্র্যাকটিস করলা। এবার কি প্র্যাকটিস করবো সেটা তোমার উপর, প্র্যাকটিস করো বা নোট করো, ঠিক আছে? প্র্যাকটিস বা নোট যেটা ইচ্ছা করতে পারো আর কি। ওকে, এরপর লাস্টের দিকে 9:30 থেকে 10:30 পর্যন্ত ডিনার করো, বা টুকটাক যা যা আছে কোনো কাজ টাজ থাকলে ডিনার করতে তো এতক্ষণ লাগে না। তুমি ডিনার করতে পারো, যা তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করতে পারো, বা ফোনদের সাথে একটু গল্প, মানে বন্ধুদের সাথে একটু গল্প করলে আর কি, ঠিক আছে? সো এগুলো করতে পারো আর কি। ওকে, আর লাস্টের দিকে এই যে এটা হলো 10:30 PM, খাওয়া দাওয়া শেষ করে টেবিলে আসলা। এখন কি করবা? এই জায়গাটা লিখি, ধরো 10:30 থেকে 12টা পর্যন্ত আমি যেটা করতাম, এই টাইমে আমি রেকর্ড আর একটা দেখতাম অথবা প্র্যাকটিস করতাম। এটা তোমাদের এবার যা ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা করবা। আর ফাইনালি এই 12টা থেকে 1টা পর্যন্ত কি পড়বো আবার? বাংলা অর ইংলিশ অর আইসিটি। এরপর ভাই ঘুমিয়ে যাও, এর 1 মিনিটও বেশি জাগবা না, ঠিক আছে? আচ্ছা, নামাজের টাইমটা এটা তো তোমরাই বাইর করতে পারো। এখানে তোমাকে আমি যদি বলি তুমি কি 1 ঘন্টা 30 মিনিট টানা পড়তে পারবা? তুমি নামাজ পড়ে এসে মাঝখানে একটা ব্রেক নাও, ওটা তো তোমার মতো করে সাজাই নিবা, তাই না? আমি জাস্ট তোমাদের একটা রাফ রুটিন দিচ্ছি। আমি কি বললাম প্রথমেই বলে নিছি, এটা তোমার জন্যই রুটিনটা হবে এরকম না। আমি হলে কি করতাম সেটা বললাম, তাই না? সেটা আমি আমার মতো সাজিয়েছি, তুমি তোমার যেভাবে ভালো লাগে। তোমার অফলাইনে প্রাইভেট আছে না অনলাইনে কখন কোচিং আছে এগুলো তো আমি জানি না, এক একজনের এক একটা আছে, আমি সবার জন্য চিন্তা করে তো বানাইতে পারবো না, তাই না? সো তোমার জন্য তুমি এবার বানায় নিবা, তোমার ভালোটা কীভাবে হবে আমি সেটা বুঝাচ্ছি। রেকর্ড, লাইভ, প্র্যাকটিস, এই আইডিয়াগুলো দেওয়ার জন্য ভাইয়া এই রুটিনটা বানাইছি, নট দ্যাট এটাই ফলো করো। বুঝতে পারছো আশা করি? ওকে, এখন বলো। আচ্ছা, এসিএস এর সিলেবাস শেষ করাটা নিয়ে কিছু বলতে বলছো। আচ্ছা, আমি হায়ার ম্যাথ নিয়ে বলতেছি, বাকি সাইকেলগুলোর কথা জানি না। সো আমি হায়ার ম্যাথ নিয়ে বলতেছি, অভিজ্ঞতার সাইকেল বা রাকিব ভাইয়ের সাইকেল দুজনে মিলানো।
তোমাদের আপাতত কোন সাইকেল চলতেছে বলো তো? সাইকেল 1, তাই না? এটা হলো ফার্স্ট পেপার পড়াচ্ছে। তোমাদের যখন কলেজ শুরু হবে, তখন কলেজ শুরু হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, সাইকেল 4টাও শুরু হয়ে যাবে। সাইকেল 4-এ কি আছে ভাইয়া? সাইকেল 4-এ আছে হলো সেকেন্ড পেপার। এখন দেখো না, ফার্স্ট পেপারে 3টা করে ক্লাস পাচ্ছ, তখন একটু কম হবে, মানে যাতে তোমরা ক্লাস সপ্তাহে করতে পারো ওইভাবে আর কি ক্লাসটা মেনটেন করা হবে। ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যেটা বলতে চাচ্ছিলাম, সাইকেল 1 আর সাইকেল 4 পাশাপাশি হবে। কেন হবে? কারণ অনেকের কলেজে সেকেন্ড পেপারটা ধরে ফেলে ফার্স্টে। নটর ডেমে আবার যেটা করে, নটর ডেমে ফার্স্ট পেপার পড়ায়, দেন সেকেন্ড পেপার, অনেক কলেজে ফার্স্ট সেকেন্ড পেপার একসাথে পড়ায়। এই জন্য আমাদেরকে তো দুইটাই কভার করতে হবে, যেন দুইটাই একসাথে পড়ানো হয়। সো এইটার কারণে কি হয়, তোমার কিন্তু এইচএসসির আগেই সিলেবাস শেষ হয়ে যাবে, এটা কনফার্ম। মোটামুটি এখন পর্যন্ত এটাই হয়ে আসছে, তোমার এটা টেনশন করার কারণ নেই। এই সিলেবাস কনফার্ম এইচএসসির আগে শেষ হয়ে যায়, বুঝছো? প্রতি ব্যাচেই মোটামুটি শেষ হয়েছে। সো যেটা বললাম এগুলো, দেন সাইকেল 3 বাকিগুলো তো আছে, এগুলো একটা যখন দেখা যায় সাইকেল 1 শেষ হয়ে গেল না, তখন দেখবা সাইকেল 3 শুরু হয়ে গেছে। এটা শেষ হলে এটা শেষ শুরু হয়ে যাবে, আর এটা শেষ হয়ে গেলে এটা শুরু হয়ে যাবে, বুঝছো? এরকম পালা পালা করে চলবে জিনিসগুলো আর কি। সো টেনশন করার কোনো কারণ নেই, তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, কেউ কি মাইক্রোফোন নিয়ে এখনো ঝামেলা হচ্ছে? এটা কে আসলে? নামটা একটু খেয়াল করো তো তোমরা, মানে যে আর কি বারবার মাইক আনমিউট করতেছে না, তোমরা একটু নামটা বলিও, চ্যাট বক্সে নামটা বলিও খেয়াল কইরা। আমি তো এখানে আমার সাউন্ডিং অফ করে রাখছি, এই জন্য শব্দ পাচ্ছি না আর কি তোমাদের। তাসরিফ, আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা ভাইয়া, কলেজের টাইমে কি ক্লাস হবে? কলেজ টাইমে ক্লাস হবে নাকি না, এটা তো তোমাদের কলেজ শুরু হইলে বলতে পারবো আর কি, বুঝছো? তখন দেখতে পারবা। আর লাইভ ক্লাস করবা না রেকর্ড ক্লাস করবা? আমি বলবো লাইভ ক্লাস করার চেষ্টা করো, যতক্ষণ পারো লাইভ ক্লাসটা করো। কারণ লাইভ ক্লাসটা হইলে করে কি, তুমি যদি কিছু না বুঝে তুমি ডিরেক্টলি ভাইয়াকে কোশ্চেন করতে পারতেছো। রেকর্ডের ক্লাসে কিন্তু কোশ্চেন করতে পারতেছো না, তুমি বুঝতেছো না, তোমাকে আবার অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসা করতে হইতেছে। সো এই জন্য আর কি বললাম আর কি। দিনে কয়টা সাবজেক্ট পড়বো এটা কোনো মানে কোনো বাধা নিয়ম নাই। তোমাকে তো মেন বললাম 1 মাসে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে তোমাকে বলছি, বা তুমি যেই চ্যাপ্টারই শেষ করো না কেন, যেই সাবজেক্টের, বাস তাইলেই হয়েছে। ওকে, তো মোটামুটি তো রুটিন বললাম। লাস্টে যেটা বললাম অ্যাডমিশন স্টোরি। আমার অ্যাডমিশন স্টোরির কথা বলি, সেটা হলো আমাদের টাইমে সবসময় আর কি মেডিকেল এক্সামটা আর কি ধরো আগে শুরু হয়, দেন আর কি তোমার ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েটের পরে সিকিউরিটি হয় না, আমাদের টাইমে এটা হয়েছে আর কি। এখন হয়তো চেঞ্জ হচ্ছে প্রতি বছরই টাইমের সাথে সাথে। বাট আমি এখন দেখা গেছে তোমাদের একটা মেইন কোশ্চেন থাকে যে ভাইয়া মেডিকেল বুয়েট কীভাবে আসলে ক্র্যাক করবো, ঢাকা ইউনিভার্সিটি মানে ভার্সিটি কীভাবে করবো। তোমাকে একটা বলি, তোমার টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য, তোমার ভার্সিটি এমনি কাভার হয়ে যাবে। এটা বিলিভ ইট অর নট, এটা সত্যি কথা। ওকে, কারণ ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য তুমি যে পরিমাণে কঠিন ম্যাথ করবা, তোমার ভার্সিটিতে এর চেয়ে দেখবা ওগুলো পানি ভাত লাগতেছে। বাট যারা ভার্সিটির প্রিপারেশান নেয় তাদের জন্য কিন্তু ওই জিনিসগুলো কঠিন হয়। এই জন্য সবসময় টার্গেট রাখবা উপরে, একটু নিচে তুমি অটোমেটিক এসে পড়বা। বা তুমি টার্গেটে যদি নিচে রাখো, তুমি তার থেকেও নিচে এসে পড়বা। এই জন্য আর কি বললাম, বুঝছো? বায়োলজি নিবা না কেন, মানে বায়োলজি তোমার যদি মেডিকেল ড্রিম হয় অফকোর্স নিবা, তাই না? শুধু এসিসে পড়লে কি হবে? শোনো একটা জিনিস, এসিএস তোমাকে পড়ায় দিবে না, নিজের পড়াটা নিজেই পড়তে হবে। সো তুমি এবার যেখানেই পড়ো না কেন, তুমি এসিএস পড়ো আর যেটাই পড়ো না কেন, তোমাকে নিজে পড়তে হবে। তো তোমরা এই জিনিসটা কেন ভাবো যে তোমাকে মনে এসিএস সব পড়ায় দিবে? অনেকে দেখবে এসিএস অফলাইন ব্যাচ কোনোটাতেই পড়ে না, স্টিল ভালো করতেছে, তার ইউটিউব ফ্রি ক্লাস দেখতেছে। ইউটিউবে বহুত ফ্রি ক্লাস আছে, অনেক ভালো কন্টেন্টও আছে। মেইন পড়া তোমার কাছে, তুমি পড়তে পারলেই হয়ে গেছে, বুঝছো? আর যেটা বলতেছিলাম অ্যাডমিশনের কথা, এখন একটা অ্যাডমিশনের কাহিনীটা শেয়ার করি আমার। তো মেডিকেল পরীক্ষা ধরো আমাদের আর কি ধরো কি বলবো, ডিসেম্বরের দিকে পরীক্ষা হয়েছিল আর কি, এইচএসসি পরীক্ষা। ওকে, ডিসেম্বরে হয়েছিল আমার এইচএসসি পরীক্ষা। তো জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমাদের, বুঝতেই পারতেছো। জানুয়ারি থেকে এপ্রিল মাসে আমাদের ছিল মেডিকেল পরীক্ষা। এই টাইমে ছিল মেডিকেল পরীক্ষা। তোমাদের একটা ধারণা দিচ্ছি আর কি যে গ্যাপগুলো কেমন হয়। এই টাইমে ছিল আমাদের মেডিকেল পরীক্ষা। এবার হলো মে মাস ছিল, মে মাসে আমার মনে পড়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, আইইউটির পরীক্ষা ছিল, এমআইএসটি পরীক্ষা বা বিইউপি, এরকম আরও ছোটোখাটো আরও কয়েকটা ছিল আর কি, বুঝছো?
অনেকগুলোই ছিল এরকম, বাট মেডিকেলটা দিয়ে আর কি শুরু হয়, মেডিকেলটা সবাই আগে হয়, এই জন্য মেডিকেল বান্দা যারা তোমাদের একটু সিরিয়াস থাকা লাগে আগে থেকে, বুঝছো? ওকে, সো এই টাইমে ছিল মেডিকেল। আর জুন মাসে হয়েছিল, জুন মাসে কত তারিখ, 4 তারিখ মেবি, 4 জুন বুয়েটের প্রিলি হয়েছিল। বুয়েট প্রিলি রেজাল্ট কিন্তু দেখা যায় কি বুয়েট প্রিলির 20 দিন পরে, 20 দিন পরেই, তোমাকে যদি বলি 20 দিন পরেই বুয়েটের রিটেন পরীক্ষাটা হয়। সো প্রিলির পরে কিন্তু তুমি টাইম পাবা না, এটা কিন্তু বুঝতেই পারতেছো অলরেডি। যদিও এগুলো এখন তোমাদের আসলে মাথায় নেওয়া দরকার নাই, জাস্ট বললাম আর কি, তুমি আপাতত এইচএসসিতে ফোকাস করবা। সো এই ধরো বুয়েট প্রিলি ছিল 4 তারিখে, ধরো এটা হলো 24 তারিখে ছিল আমার রিটেন পরীক্ষাটা। সো টাইম কিন্তু পাচ্ছ তুমি যা পড়ার এই টাইমটাতে। এখন আমি যেটা করছিলাম, তা আমার অ্যাকচুয়ালি মেডিকেলে মানে দেওয়ার ইচ্ছা ছিল না, বাসা থেকে বলছে যে মেডিকেলে দাও, হইলে হবে নাইলে নাই, কোনো প্যারা নেই। আমি জীবনে বায়োলজি মানে আমার ভালো লাগতো না, আইইউটি এমআইএসটি বিএপি এগুলো আর কি ইউনিভার্সিটির নাম, এখন জানবা না, মাত্র শুরু হয়েছে, তোমরা তো আমরা ছোটো বাচ্চা, আস্তে আস্তে জানবা। সো যেটা বলতেছিলাম যে বাসা থেকে বলে আর কি যে মেডিকেল পরীক্ষা দাও, চান্স পেলে হবে, হবে না। আমি হলো বায়োলজি আমার ভালো লাগতো না, এই বায়োলজি মুখস্থ টুখস্থ করার লাগে ভাই, আমার মাথার মধ্যে ঢুকতো না আর কি আমার। তো স্টিল বাবা বললো যে পরীক্ষাটা দাও, যা হওয়ার হবে, চান্স পেলে হইলো নাইলে নেই, কারণ একটা কি ব্যাকআপ প্ল্যান থাকা লাগে তোমাদের। কি বলে ম্যাক্সিমামের কিন্তু একটা জিনিস হয় কি যে একটা টার্গেট থাকে যে এইটাই আমার হইতে হবে, কিন্তু অলওয়েজ ব্যাকআপ প্ল্যান রাখবে। আমাদের সাথে এরকম হয়েছে যে একটা স্টুডেন্ট, ভালো একটা স্টুডেন্ট, ধরো উদ্ভাসের তুখর ব্যাচের স্টুডেন্ট ছিল, তোমরা হয়তো নাম জানো না, তুখর ব্যাচ হলো সবচেয়ে টপ ক্লাস মানে ব্যাচ আর কি, যেটা বলা হয়। সো ও মোটামুটি বুয়েটে চান্স পাবে, এটা আমরা সবাই জানি, বাট ও বুয়েটে পরীক্ষায় মানে মেরিট লিস্টে ছিলই না, কারণ হয়তো পরীক্ষার আগে রাতে কিছু একটা হয়েছে, কী হয়েছে এটা তো আমি জানি না, জিজ্ঞাসা করা হয়নি, বাট কিছু একটা হয়েছে, কী হয়েছে এটা তো জানি না আমরা। এরকম বিভিন্ন ঘটনা ঘটে প্রতিটা মানুষের লাইফে, যার কারণে হঠাৎ সাডেন একটা মানে বাজে একটা পরীক্ষা হয় আর কি। সো এই জন্য বলি ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখবো। তো আমি দেখা গেছিলো মেডিকেল ব্যাকআপ প্ল্যান হিসেবে না রেখে ঢাকা ইউনিভার্সিটিকে ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখছিলাম। মোটামুটি বুয়েটের প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি এমনি হয়ে যায় আর কি। আর মেডিকেলটা দিচ্ছিলাম হলো ভয়টা কাটানোর জন্য। দেখো প্রতিটা পরীক্ষাই এক্সাম হল অন্য রকমের প্রেশার ক্রিয়েট করে। সো মেডিকেল পরীক্ষাটা হলো আমার ওই প্রেশার রিলিজ করার পরীক্ষাটা ছিল, যে ভাই পরীক্ষা হলে যদি আমি বুয়েটে যাই আমার হাত কাঁপবে, এটা স্বাভাবিক, তুমি পরীক্ষা হলে বুঝলে মানে গেলেই বুঝবা হাত কাঁপবে, তোমার মনে হবে যে মানে চারপাশে এত স্টুডেন্ট, ভাই সবাই লিখতেছে কি না কি অবস্থা। তো তার আগে তো তোমার একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, তো প্র্যাকটিস ম্যাচটা কই খেলবা? তো প্র্যাকটিস ম্যাচ মেডিকেল আমি পরীক্ষা দিয়েছিলাম, হইলে হবে নাইলে না, আমি চিল করতে পরীক্ষা দিয়েছিলাম আর কি। বাট কেমনে জানি হয়ে গেছে, মানে মেইন কথা কেমনে হয়েছে এইখানে এলো কথাটা আসি। কেমনে হয়েছে জানো? কারণ এইচএসির টাইমে আমি বায়োলজি ভালো করে পড়ছিলাম, এই জন্য মেডিকেলের লাস্ট 1 সপ্তাহ আমি পড়ছি, লাস্ট 1 সপ্তাহে আমি জাস্ট বায়োলজি পড়ছি, ইংলিশ মোটামুটি যা পড়া ছিল আগে থেকে ওটা ডান, ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু আসে না, এটা তোমরা জানো, মেডিকেলে ম্যাথ আসে না, ফিজিক্স কেমিস্ট্রি এগুলা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ো তোমার মেডিকেল এমনি কাভার হয়ে যাবে। সো এই দুটো ডান, ফিজিক্স কেমিস্ট্রি ডান। ইংলিশ মোটামুটি ভাইয়া হলো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম, সো ইংলিশ মোটামুটি যা আছে জ্ঞান আছে এটা দিয়ে হয়ে যাবে। দেন আসে বায়োলজিটা কখন পড়ছিলাম? সেটা হলো এইচএসসি টাইমে, এরপর কিন্তু আর ধরা হয়নি, এই জন্যই বলছি এইচএসসি টাইমে ভালো করে পড়ো। লাস্টে আসে জেনারেল নলেজ মনে হয় আমি 10টার মধ্যে 4টা পারছিলাম, বাকি একটাও পারিনি। সো 4টা পারছি, ওগুলো হলো বোনাস মার্ক হিসেবে ধরছি, যে যা পারবো এটা হলো বোনাস আমার, আমি জেনারেল নলেজ পারি না। ওকে, সো এনিওয়ে মেডিকেল কোনটা আসছিল আমার হলো চাঁদপুর মেডিকেল কলেজ আসছিল আর কি, মানে আমার হোম টাউন হলো চাঁদপুর, আমার বাসা থেকে 10 মিনিটের রাস্তা, মানে 10 মিনিটের রাস্তা ছিল আর কি মেডিকেল কলেজ। সো যখন আমি মেডিকেলে গেছিলাম মানে দেখি চান্স যেহেতু পাইছি একটু দেখে আসি ভাই, তো দেখলাম যে ভাই সুন্দর অবস্থা, খুবই সুন্দর সিস্টেম, সবাই একটা অ্যাপ্রন পরে সাদা জিনিস, একটা ডক্টর ভাব। তোমাদের একটা মজার কথা বলি, যখন আমার আর কি মেডিকেলে চান্স হয় আর কি সেটা নিয়ে বলি, তখন হলো ধরো আমার আর কি ধরো একটা মানে টেস্ট, ডাক্তারের কাছে টেস্ট করাইতে গেছিলাম, টেস্ট করার না বলতে রিপোর্ট করতে জানো তোমরা, এক্সট্রা করো তো, এটা তো জানো তাই না? সো ঢাকায় আর কি একটা হসপিটালে গেছিলাম, হসপিটালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওইখানে গেছিলাম, ওইখানে গেলে মানে জাস্ট রিপোর্ট করবো, তো ওইখানে আর কি ডিসকাউন্ট দেয়, এটা তো তোমরা জানো, মোটামুটি রিপোর্টে ডিসকাউন্ট কিছু হলেও দেয়। সো যখন আমি গেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছে তুমি কিসে পড়ো, আমি বলছিলাম আমি মেডিকেলে, তুমি মেডিকেলে ভর্তি হয়েছে? আমরা হ্যাঁ মেডিকেলে। তো বলো তো ওকে ঠিক আছে তোমার 50% ডিসকাউন্ট, মানে মেডিকেলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আমি তখন উইদিন আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কি আসলে বুয়েটের জন্য পড়বো আসলে, না এই মেডিকেলেই ভর্তি হয়ে যাব। এই জিনিসটা খুবই মজা লাগছিল যে মেডিকেলকে খুবই মানে ভাত বলে না ভাই
এরকম আর কি ফিলিংস একটা, যে তুমিও মেডিকেল আর আমিও মেডিকেল, ওকে ঠিক আছে তোমাকে 50% ডিসকাউন্ট যাও। সো এই জিনিসটা যারা মেডিকেল তারা হয়তো পরে ফেস করবা, বাট বুয়েটে আলাদা আনন্দ আছে। এখন আমি বুয়েটে এনাফ হ্যাপি, যা পাইছি সেটা নিয়ে। সো বুয়েটে আর কি অন্য ধরনের চিল, প্রতিদিন কনসার্ট টনসার্ট অনেক কিছু হয়, ওইটা হাবি যাবি, ওটা আরেকদিন বলবো। আজকে এই পর্যন্তই। আর তোমাদের এখন ছোটোখাটো কোশ্চেন থাকলে ওগুলো বলতে পারি। সেটা একটা কোশ্চেন ছিল যেটা ক্যালকুলেটর নিয়ে। সো ক্যালকুলেটর নিয়ে আমি যেটা বলবো, 1 নাম্বার ক্যালকুলেটর হলো EX, সরি 991 EX। 2 নাম্বার হলো তুমি যদি এটা না পাও, তোমার টার্গেট থাকবে CW নামা অর 991 ES প্লাস। এখন ভাই এই দুইটার মধ্যে আসলে কোনটা কিনবো আমি? CW ক্যালকুলেটরটার কথা বলি। CW ক্যালকুলেটরটা ইউজ করা একটু প্যারা আমার কাছে আর কি, ঠিক আছে। মানে এই CW ক্যালকুলেটরের বাটনগুলো একটু উল্টাপাল্টা লাগে আমার কাছে, মনে হয় যে এটা চাপতে গেলে অন্যরকম, এটা অভ্যস্ত না আমি আর কি। বাট তোমাদের এখনো টাইম আছে, তোমরা চাইলে অভ্যস্ত হতে পারো। তোমরা যদি অভ্যস্ত হইতে চাও বলবো CW ক্যালকুলেটরটা নাও। তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভাই আমি নতুন কিছু শিক্ষা মানে অভ্যাস করে ফেলতে পারবো, দেন ওকে ফাইন। আর যদি না ভাই আমি অলরেডি একটা ক্যালকুলেটর আমার কাছে আছে, আমি ES প্লাস ইউজ করবো। ES প্লাসের অসুবিধাটা কি? একটু স্লো। সেটা কত সেকেন্ডের? 10 থেকে 20 সেকেন্ডের স্লো। এখন তোমার কাছে যদি 10-20 সেকেন্ড অনেক ম্যাটার করে, ঠিক আছে তাহলে CW নাও। আর তোমার যদি মানে 10-20 সেকেন্ড আমার কাছে ম্যাটার করে না, এটা এমনি আমার জায়গা, ওকে তাহলে ES প্লাসই নাও, এটা বলবো। আর একটা জিনিস হলো, এটা পার্থক্যটা কি, সেটা হলো একটা প্লাস পয়েন্ট আছে যে ES প্লাস মোটামুটি সব জায়গায় আর কি নেওয়া যায়। ওকে, আমি এটা কেন বলতেছি, এটা তোমরা হয়তো এখনো জানো না, আর 1 বছর পরে জানতে পারবা, যারা বোর্ড পরীক্ষা দেয়। অনেক কেন্দ্রে এই জিনিসটা হয় যে ক্যালকুলেটর স্যাররা নিজেরাই দেখা যায় জানে না যে এটা সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর নাকি না। প্রোগ্রামেবল ক্যালকুলেটর কিন্তু নিষেধ। তো স্যাররা কিন্তু ES প্লাসের নাম শুনছে, আমি গ্রামের কথা বলতেছি যাদের একটু দূরের দিকে, কিন্তু CW ক্যালকুলেটরের নাম ওনারা শুনে নেয়, কারণ এটা কিন্তু নতুন আসছে। এখন ওই স্যার বললো যে এটা কি ক্যালকুলেটর, আমি তো এটা চিনি না, এটা তো প্রোগ্রামেবল ক্যালকুলেটর, হয়তো তুমি আসো তোমার থেকে ক্যালকুলেটর নিয়ে গেল। এই জন্য আমি বলবো CW ক্যালকুলেটর যদি নাও, ট্রাই করবে ES প্লাসটাও পাশের বাসা বা কোনো একটা বড় ভাই থেকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এটা হলো তোমাদের জন্যে আমার সিক্রেট একটা টিপস বলতে পারো আর কি। আর যদি ES প্লাস না তো ডান হয়ে গেল। ওকে, আচ্ছা এগুলো হলো ক্যালকুলেটর নিয়েছিল। আর হ্যাঁ 991 EX এগুলোই তো লিখলাম, হ্যাঁ লিখে দিলাম। আর কোনো কিছু কোশ্চেন টোশ্চেন থাকলে বলতে পারো। এই তো আমাদের তো থ্যাংক ইউ স্লাইড এসে পড়ছি। ভাই আপনি মেডিকেলে না গিয়ে বুয়েটে কেন গেলেন? আচ্ছা আমার অ্যাকচুয়ালি মানে ড্রিম ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, মানে আমার অ্যাকচুয়ালি কম্পিউটার নিয়ে কি বলে ওই টাইমে হ্যাকার ভাব থাকতো আর কি, হ্যাকিং করবো, দুনিয়া উল্টে আলাবো। তো ওগুলো জন্য তো কম্পিউটার সায়েন্স বুঝতেই পারতো, ওগুলোর জন্য মানে অ্যাকচুয়ালি জিনিসগুলো হয় মানে আমাদের 4th ইয়ার পড়তে পড়তে ততক্ষণে হ্যাকিংগুলো অলরেডি হয়ে যায় টুকটাক। ইথিক্যাল হ্যাকিংয়ের কথা বলছি, নট ব্যাড, গুড হ্যাকিং বলে একটা টার্ম আছে, বুঝছো? মানে হ্যাকিং জিনিসটা তোমরা সবসময় ব্যাড নিও না, এই জিনিসটা ভালোর দিকেও কাজ করে। সো ওই দিক থেকে আর কি একটু পশ, প্লাস সারাদিন দেখা যেত ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে থাকতাম, সো ওইখান থেকে একটা কম্পিউটার বা ল্যাপটপের প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট হয়েছিল। সো এটাই আর কি, টোটালি আর কিছুই না। নেক্সট ক্লাসে আবার যখন দরকার হবে, যখন তোমাদেরকে একটা পোস্ট দিব, তোমাদের যা যা কোশ্চেন থাকবে সব বলবা, এরপরে আবার ক্লাসে এসে আমি ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? ঠিক আছে নাকি বলো? একটু কমেন্টে লিখে জানাও যে ওকে ভাইয়া ঠিক আছে, তাহলে ক্লাসটা মোটামুটি আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, টাটা।